এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে কোকরোচ জনতা পার্টি। কাদের জন্য? কিছু মতলবী লোকজনের কাছে এটা বার্নিং ইস্যু বানানোর চেষ্টা। উদ্দেশ্য কি আছে, এর ভেতরের কি গল্প আছে, সেগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিন্তু এই মুহূর্তে এটাকে একটা বড় ইস্যু বানিয়ে দিয়েছে এই কোকরোচ জনতা পার্টি। এরা নাকি জেনজি, কিন্তু এদের একটা বড় সংখ্যক সমর্থক, পৃষ্ঠপোষক, যারা গাইড করছে, যারা ম্যানেজমেন্টে রয়েছে, যারা ভেতর থেকে কন্ট্রোল করছে, তারা ৬০-৬৫ বছর বয়স। অদ্ভুত ব্যাপার, জেনজিদের ৬০-৬৫ বছর বয়স। এরা বাইরে এক, ভেতরে আর এক। মুখে বলছে যেটা, সেটা ভেতরে বিশ্বাস করে না। প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবাদ করতে এসছে, পদত্যাগ চাইছে শিক্ষামন্ত্রীর, কিন্তু শিক্ষামন্ত্রীর নাম ঠিকঠাক বলতে পারছে না। এক অদ্ভুত দল, অদ্ভুত লোকজন, অদ্ভুত কার্যকলাপ, আর নামও অদ্ভুত, কোকরোচ জনতা পার্টি। আমার না এদের দেখে একটা গল্প মনে পড়ে যাচ্ছে, মহিরাবণের গল্প। রাবণের ছেলে মহিরাবণ। এই মহিরাবণ মায়াবী ছিল, যে কোনো সময় যে কোনো রূপ ধরতে পারত। মানে একটু যদি আমি এটাকে হালকা করে বর্ণনা করি, তাহলে যখন রাম রাবণের যুদ্ধ চলছে লঙ্কা কাণ্ডে, তখন রাবণ পক্ষের মানে রাবণের দিক থেকে তো পরপর যারা সেনাপতি নিয়োগ হচ্ছে তারা মারা যাচ্ছে। ইন্দ্রজিৎ মারা গেছে, রাবণের ছেলে। কুম্ভকর্ণ মারা গেছে, তো তরুণী সেন মারা গেছে। তখন রাবণের মনে পড়বে যে তার আরেকটা ছেলে আছে যে নাকি পাতালে থাকে, এবং সে মায়াজালে বিখ্যাত, ইন্দ্রজালে বিখ্যাত, নানা রূপ ধরতে বিখ্যাত। তো তাকে তখন সে স্মরণ করবে, তার নাম হচ্ছে মহিরাবণ। এটা আবার বিভীষণ জানতো। বিভীষণ তখন রাম, লক্ষ্মণ এবং হনুমানকে সতর্ক করে যে রাবণের এক ছেলে আছে, নাম হচ্ছে মহিরাবণ, সে নানা রূপ ধরতে পারে এবং যে কোনো রূপে ধরে তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, বিভ্রান্ত করে কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এর জন্য একটা চক্র তৈরি হয়, একটা মানে হিউম্যান গার্ড বা একটা পরিবেষ্টন তৈরি করা হয়, যার মধ্যে রাম লক্ষ্মণকে রাখা হয় এবং বিভীষণ চারদিকে পাক দিতে থাকে, গেটে হনুমান পাহারা দিতে থাকে, যাতে মহিরাবণ ভেতরে ঢুকে কোনো রকম তার মায়া ইন্দ্রজাল বা তার নানা রূপটাকে কোনো রকমভাবে এমন কিছু না করে ফেলতে পারে যাতে রাম লক্ষ্মণের ক্ষতি হতে পারে। কিন্তু মহিরাবণ নানা রূপে হনুমানের কাছে আসে, কখনো দশরথের রূপ নিয়ে, কখনো জাম্বুবানের রূপ নিয়ে, যে আমাকে গেটের ভেতরে যেতে দাও, কখনো কোনো ঋষির রূপ নিয়ে, কিন্তু হনুমান বিভ্রান্ত হয় না। শেষ পর্যায়ে বিভীষণের রূপ নিয়েই আসে, যে বিভীষণ বলে দিয়ে গেছে যে আমি রাউন্ডে যাচ্ছি, তুমি মাথায় রেখো কাউকে ভেতরে ঢুকতে দেবে না, সে যেভাবেই আসুক। তো বিভীষণের রূপ নিয়ে এসে হনুমানকে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? হনুমান বলে হ্যাঁ সব ঠিক আছে। বলছে কাউকে ভেতরে ঢুকতে দাওনি তো? বলছে না, কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। বলছে দেখি আমি চেক করে, এই বলে সে ভেতরে ঢুকে পড়ে। যাই হোক, তারপরে সে মহিরাবণ রাম লক্ষ্মণকে পাতালে নিয়ে চলে যায় এবং দিন শেষে আবার হনুমানের হাতে কিন্তু মহিরাবণের বধ হয়। তো গল্পটা কেন বললাম? এই যে ইন্দ্রজাল, একই মুখের আড়ালে নানান রকম মুখ পাল্টে যাচ্ছে, এটা না আমাকে এই কোকরোচ পার্টির কথা মনে করিয়ে দিচ্ছে। মানে এই কোকরোচ পার্টির কথা মনে পড়লে আমাকে মহিরাবণের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা জেনজিদের আন্দোলন। জেনজি কারা আর এর পৃষ্ঠপোষক কারা? আচ্ছা, সোনাম ওয়াংচুং উনি পৌঁছে গেলেন ধর্ণা মঞ্চে। সোনাম ওয়াংচুং কি জেনজি?
প্রমিনেন্ট আইনবিদ, আইনজীবী, সবসময় বিজেপি বিরোধী, এ কি জেনজি? সাংবাদিক অঞ্জলি ভারদ্বাজ, এরা কি জেনজি? আমাদের বাংলা থেকে মহুয়া মৈত্র। তো পেছনে আরেকটা রূপ, এরা নাকি সাপোর্টার, এরা নাকি পৃষ্ঠপোষক। কিন্তু শুধুই কি পৃষ্ঠপোষক, নাকি পুরো খোলনলচের ভেতরেই একটা আলাদা রকম অববয় লুকিয়ে আছে এদের? আসল উদ্দেশ্য কি? এর যে ফাউন্ডার অভিজিৎ দীপকে, এর মুখোশটা যদি তোলা যায়, তাহলে এর ভেতর থেকে বেরিয়ে আসছে কেজরিওয়াল। ইয়াস, এর ভেতর থেকে আসছে কেজরিওয়াল। তো ওই যে বললাম, মহিরাবনের অনেকগুলো মুখ, অনেকগুলো রূপ, অনেকগুলো ইন্দ্রজাল, বিভ্রান্ত করার চেষ্টা। কাকে বিভ্রান্ত করার চেষ্টা? যারা বাস্তব অর্থে জেনজি, যারা ওই এডুকেশন সিস্টেমের বলি, যারা ওই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে। এই নিটের যে এই যে বারবার একই প্রবলেম হচ্ছে, একই সমস্যা হচ্ছে, এডুকেশন সিস্টেমের যে এই যে একটা নেগেটিভ দিক ধরা পড়েছে, তার প্রতিবাদ করতে চাইছে, তাদেরকে ইউজ করতে চাইছে, তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে, তাদের মাধ্যমে একটা অন্য উদ্দেশ্য সাধন করতে চাইছে। কে চাইছে? অভিজিৎ দীপকে উর্ফ কেজরিওয়াল। আচ্ছা, আরেকটা এদের স্পোক পারসন সৌরভ দাস। সৌরভ দাসকে দেখলাম, আপনারা দেখেছেন, ধর্ণা মঞ্চে এসছে, আন্দোলন করতে এসছে, হাতে লস্যি বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা নিয়ে নিয়েছে, এত গরম তো সহ্য করতে পারছে না। আর পেছনে এক 60 জেনজি, 60 বছরের বয়স্ক বা তারও বেশি একজনকে নিয়ে এসছে, যে নাকি তাকে পাখা দিচ্ছে, হাওয়া করছে। এই প্রথম দেখলাম যে এইভাবে ভাড়া করে হাওয়ার লোককে নিয়ে আসতে হয়, এরা নাকি করবে আন্দোলন। এই সৌরভ দাস উমর খালিদের খুব কাছের লোক। আর উমর খালিদকে, যে অলরেডি নানার কেসের চার্জশিট খেয়ে বসে আছে ভারত বিরোধী অ্যাক্টিভিটির জন্য, এবং এটা প্রুভড। তার এক সহকর্মী, সহযোদ্ধা, যার বক্তব্য বেরিয়ে এসেছিল চিকেন নেককে ভারত থেকে কেটে বাদ দিতে হবে। আচ্ছা, চিকেন নেককে ভারত থেকে কেটে বাদ দিতে হবে, ভারতের একটা অংশ, সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। কে বলছে? শারজিল ইমাম। তার বন্ধুকে সৌরভ দাস। সে কিসের প্রতিষ্ঠাতা, মানে কার সমর্থক, কার স্পোক্স পারসন? ককরোচ পার্টি। যারা সত্যি সত্যি শিক্ষা আন্দোলন করতে চাইছে, যে সমস্ত জেনজি, তাদের ভাবতে হবে তাদের কি টুপিটা পরানো হচ্ছে। এই যারা বলছে যে আমরা এই আন্দোলন করতে চাইছি, এইভাবে আমরা মানে একটা পরিবর্তন আনতে চাইছি, আমরা শিক্ষা ব্যবস্থার প্রতিবাদ করতে চাইছি, তাদের পেছনে উমর খালিদ, তাদের পেছনে শারজিল ইমাম, যার বক্তব্য চিকেন নেককে কেটে বাদ দিতে হবে, ভারতকে ভাগ করতে হবে। খুব ভালো কথা। এই ভালো কথা যার বক্তব্য, তাকে সমর্থন করতে হবে। যারা সমর্থন করছে তাদের ভাবতে হবে, বুঝতে হবে যে বিষয়টা কত গভীর। কোনো একটা আন্তর্জাতিক চক্রের অংশ নয় তো ভারতকে ডিস্টার্ব করো। ভারত এগোচ্ছে বিশ্বের মধ্যে, যেখানে ভারতকে আর্থিকভাবে, সামরিকভাবে একটা সময় কোনো রকম গুরুত্বই দেওয়া হতো না, সেখান থেকে তরতর করে এগোচ্ছে। সহ্য হচ্ছে না কারো। যাদের সহ্য হচ্ছে না, তারা নানা রকম রূপে নানাভাবে পাঠাচ্ছে, ওই মহিরাবনের মতো, ডিস্টার্ব করো।
আর্থিকভাবে ডিস্টার্ব করো, রাজনৈতিকভাবে ডিস্টার্ব করো, ফেলে দেওয়ার চক্রান্ত করো, নেপাল বানাও, বাংলাদেশ বানাও, অন্যরকম ভাবে জনগণকে বিভ্রান্ত করো, ছাত্রদের বিভ্রান্ত করো। ধর্ণা মঞ্চে দেখলাম, ধর্ণা মঞ্চ না, প্রতিবাদ মঞ্চ দেখলাম স্লোগান হচ্ছে হামে চাহিয়ে আজাদি, হামে চাহিয়ে আজাদি, নানা রকম আজাদি। আজাদ তো ভারত হয়নি, কিসের আজাদি ভাই? भारत आजाद ना। अगर तुम्हें आजादी चाहिए तो फिर तो वहीं पर हो ना, तुम तो आजाद देश का बंदे हो। तुम যদি আজাদ দেশের লোক না হও তাহলে তুমি ওখানে ওই আজাদি আজাদি করতেই পারতে না। এই আজাদি গ্যাং, भारत तेरे टुकड़े होंगे इंशाअल्लाह इंशाअल्लाह গ্যাং, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গ্যাং, এরা ভারতের সমর্থনে কথা বলছে। এই কথাটা যারা বিশ্বাস করে তারা কি মানসিকভাবে সুস্থ? আমার ঘরকে ভেঙে দেবে, আমাকে টুকরো টুকরো করবে, আমাকে আর্থিকভাবে বিচ্ছিন্ন করবে, আর এটা আমার ভালোর জন্যই হচ্ছে, এটাও আবার অনেকে বিশ্বাস করে। আর এটা বিশ্বাস করানোর জন্য কিছু সংস্থা আছে, কিছু চক্র আছে, কিছু গোষ্ঠী আছে, কিছু দেশ আছে যারা বিদেশ থেকে ফান্ডিং করে। ফান্ডিং হচ্ছে। আর আমাদের দেশের কিছু লোকজন আছেই যারা বরাবর দেশবিরোধী কথাবার্তা, দেশবিরোধী কার্যকলাপ করে এসে, যাদের কাছে ভারতের কোনো কিছু ঠিকঠাক নয়, বিদেশে সব ঠিক। তারা অনেক রকম আছে, অনেক অ্যাক্টর আছেন, অনেক অ্যাক্ট্রেস আছেন। আমরা দেখলাম প্রকাশ রাজ, সাউথ ইন্ডিয়ান বিখ্যাত অভিনেতা, ভিলেনের চরিত্রে অভিনয় করে, বাস্তব জীবনে কমিউনিস্ট। কি লজিক নিয়ে চলেন জানি না। মেইন লজিক হচ্ছে যে কোনো ভাবে ভারত বিরোধিতা করে। অভিনেতা হিসাবে খুব ভালো, দারুণ অভিনেতা, কিন্তু মানসিকতা বোঝা খুব দুষ্কর। আরেকজন আছে জার্মানে বসে আছে, ধ্রুব রাঠি, সমস্ত কিছুকে একটা তার নিজের মতো করে প্রোপাগান্ডা তৈরি করে, ভিডিও বানাবে, আর যেটা তার শুট করবে, তার প্রভুর শুট করবে, যেটা করলে পরে সে ঠিকঠাক ফান্ডিং পাবে, ঠিক সেটাকেই সে শুট করে ভিডিও করে সোশ্যাল নেটে ছাড়বে। কি উদ্দেশ্যে? সেম জিনিসের লজিকে যখন কোথাও বলবে, নিজের ক্ষেত্রে কখনো হ্যাঁ বলবে, কখনো না বলবে। বহু উদাহরণ আছে। আমি একদিনকে এরপরে ধ্রুব রাঠির এইরকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, কখনো নিজে যেটা বলছে সেটা পরবর্তীকালে কেটে দিচ্ছে, ঠিক আছে, ওনাকে এক্সপোজ করার জন্য আলাদা ভিডিও একটা করব, তখন দেখতে পারবেন প্রতিটি কথায় প্রায় 70% কথা যেটা বলছে অন্য এক সময় মানছে না, অন্য সময় অন্য কথা বলছে, পরিস্থিতি অনুযায়ী শুধু চেঞ্জ হচ্ছে, উদ্দেশ্যে, গোপন উদ্দেশ্যে। কেন? তো এরা এই কোকরোচ পার্টির মুখ, ভেতরে হিডেন মুখ, মহি রাবণ। ডিস্টার্ব করো, ডিস্টার্ব করো ভারতকে, ডিস্টার্ব করো এই শাসককে, যারা একটা উদ্দেশ্য নিয়ে চলছে, যাদের ন্যাশনালিস্ট মেন্টালিটি, যারা ভারতকে একটা জায়গায় দেখতে চায়, যারা ভারতকে সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এসেছে, তাদেরকে ডিস্টার্ব করো। অনেক ক্ষেত্রে হিন্দুত্বকেও ডিস্টার্ব করো, হিন্দু সমাজকেও বিভ্রান্ত করো। দেখলাম সেই আরএসএস মুর্দাবাদ স্লোগান হচ্ছে, অর্থাৎ একটা হিন্দু বিরোধী চক্র এর সাথে
যুক্ত আছে। কেন? আন্দোলন তো শিক্ষা নিয়ে, আন্দোলন তো প্রশ্নপত্র ফাঁস নিয়ে, পদত্যাগ তো ধর্মেন্দ্র প্রধানের চাই। এই কথাগুলো কেন উঠছে? কারণ হিডেন এজেন্ডা এগুলোই, ওই হিডেন মুখোশের মতো এগুলো তাদের হিডেন এজেন্ডা। আরো ডিটেলসে আছে, আরো আসবো, ওয়ান বাই ওয়ান অনেক ইনফরমেশন আসছে, এগুলো এক্সপোজ হচ্ছে। আমাদেরও দায়িত্ব যে পুরো জিনিসগুলোকে অ্যানালাইসিস করে যতটা এক্সপোজ করে দেওয়া যায়, অরিজিনাল যে ইনফরমেশন সেটা যাতে সমাজের কাছে তুলে দেওয়া যায়। যারা জেনজি তারা ওই অল্প কথায়, সাধারণ কথায়, ভুল কথায় বিভ্রান্ত না হয়ে গিয়ে সমস্ত ইনফরমেশন দেখুক, জানুক, বুঝুক, তুল্যমূল্য বিচার করুক, কি হতে চলেছে, কেন হতে চলেছে, কারা রয়েছে পেছনে, মূল উদ্দেশ্য কি, তাদের স্বার্থ সিদ্ধি করা নাকি অন্য কারো স্বার্থ সিদ্ধি করা। এই মহিরাবণ, এই গোপন ছদ্মবেশীদের এক্সপোজ করাই আমাদের কাজ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ডিকোড।